আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইপসিতা নরিন অর্ণা ফিনিক্স শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মার্কেটিং এর 12 নাম্বার লেকচার নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে সবার সাথে আমার শেষ ক্লাস। 12 নাম্বার লেকচারটা হচ্ছে মার্কেটিং এর শেষ লেকচার। তো আমি আগেও বলেছি যে 11 নাম্বার এবং 12 নাম্বার এই দুটো লেকচারে মূলত ফার্স্ট পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট পেপারে একটা টপিক আজকে পড়াবো, সেটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকে সামষ্টিক অর্থনীতি বলে। মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ, মোট বিনিয়োগ ইত্যাদি সামষ্টিক উৎপাদনের সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। তাহলে আমরা জানলাম যে সামষ্টিক বিষয়টা বলতেই বোঝানো হচ্ছে যে হচ্ছে সামগ্রিক একটা কার্যক্রম। তো এখানে পুরা সমগ্র অর্থনৈতিক যে আলোচনা একটা দেশ নিয়ে বা একটা বৃহত্তর পরিসরের আলোচনাটাই হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন নিয়ে আলোচনা। তো এখানে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ এবং মোট বিনিয়োগ। এই সবকিছু নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে জিডিপি নিয়ে। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো মোট দেশজ উৎপাদন কোন নির্দিষ্ট সময়ে সাধারণত একটি অর্থ বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। এখানে জাতীয় উৎপাদন লেখা আছে, ভুল লেখা আছে। ঠিক আছে, এটা হবে মোট দেশজ উৎপাদন। ঠিক আছে, কোন নির্দিষ্ট সময়ে সাধারণত একটি অর্থ বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত হয় তার মোট মূল্যের সমষ্টিকে, তার বাজার মূল্যের সমষ্টিকেই বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদনের মধ্যে একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটি ভৌগোলিক সীমারেখার মধ্যে। অর্থাৎ মোট দেশজ উৎপাদনের যে উৎপাদিত দ্রব্যগুলো এইগুলো শুধুমাত্র একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত হতে হবে, বাইরের কোনো প্রোডাক্ট হওয়া চলবে না। সূত্রটা এখানে বলছে জিডিপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি, যেখানে ভোগ ব্যয় সি ইকুয়ালস টু ভোগ ব্যয় বা বেসরকারি ভোগ ব্যয়। ঠিক আছে, কনজিউমার এক্সপেন্স। তারপরে হচ্ছে আই, আই হচ্ছে ইন্টারেস্ট বা বিনিয়োগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়। জি হচ্ছে গভর্নমেন্টাল এক্সপেন্সেস বা সরকারি ব্যয়, এটা হচ্ছে সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়। ঠিক আছে, জিডিপি হচ্ছে তিনটা জিনিস নিয়ে গঠিত, সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয় এবং সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়। এই তিনটা কম্পোনেন্ট নিয়ে তৈরি হচ্ছে জিডিপি। তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিডিপি কখন হয়, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত হয় তার মোট তার বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন, তাই না? এই এই জিনিসটার সাথে যদি আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিডিপি একটা তুলনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি মোট জাতীয় উৎপাদন। গ্রস ন্যাশনাল প্রোডাক্টের বাংলায় হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তো মোট জাতীয় উৎপাদন যেটা, সেটা পরিমাপ করা যায় দুটি পদ্ধতিতে, যথা আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। ওকে, তো আয় পদ্ধতির ক্ষেত্রে দেখো কি বলছে। আয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করার জন্য পরিমাপ করা হয় বিভিন্ন উপাদানের আয়। ভূমি থেকে পাওয়া খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ, সংগঠনের মুনাফা, এসব কিছুর যোগফল হলো মোট জাতীয় উৎপাদন আয় পদ্ধতির ক্ষেত্রে। তো আয় পদ্ধতির নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা মূলত আয় নিয়ে হিসাব করব। তো জিডিপি নির্ণয় করা দুইটা পদ্ধতির, জিএনপি নির্ণয় করা দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তো জিএনপি নির্ণয়ের আয় পদ্ধতির ক্ষেত্রে আমরা মোট জাতীয় উৎপাদন হিসাব করার জন্য বিভিন্ন উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সে সব কিছুর আয়গুলোকে যোগ করব। ঠিক আছে, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে জিএনপি ইকুয়ালস টু আর প্লাস ডাব্লিউ প্লাস আর প্লাস পি। এখানে ক্যাপিটাল লিটারের আর অর্থাৎ রেন্ট মানে খাজনা, ভূমির খাজনা। তারপর হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ওয়েজেস বা মজুরি, শ্রমের মজুরি। তারপরে হচ্ছে ছোট আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। পি হচ্ছে প্রফিট বা মুনাফা। এই সবকিছু হচ্ছে কিন্তু আমাদের উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে আয় হচ্ছে। এই সবগুলো আয় যখন আমরা যোগ করব তখন আমরা আয় পদ্ধতিতে জিএনপি পাবো বা মোট জাতীয় উৎপাদন পাবো।
ব্যয় পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কি করা হচ্ছে দেখো, ব্যয় পদ্ধতিতে ব্যয়ের পরিমাণের ভিত্তিতে পরিমাপ করা হয় মোট জাতীয় উৎপাদন। বিভিন্ন ধরনের ব্যয় যোগ করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা হয়। তো জাতীয় উৎপাদন নির্বাচন করার ক্ষেত্রে ব্যয় পদ্ধতিটা হচ্ছে বহুল ব্যবহৃত। যেমন এক্ষেত্রে জিএনপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি ইন্টু এক্স মাইনাস এম। আচ্ছা, এখানে সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার অর্থাৎ ভোগ ব্যয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়। জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয় একসাথে। আর এখানে এক্স বলতে বোঝাচ্ছে এক্সপোর্ট বা রপ্তানি, এম বলতে বোঝাচ্ছে ইম্পোর্ট বা আমদানি। তাহলে এক্স মাইনাস এম ইকুয়ালস টু নিট রপ্তানি। ঠিক আছে, তাহলে জিএনপি যখন আমরা ব্যয় পদ্ধতিতে বের করব সেক্ষেত্রে আমরা যোগ করব হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়, এবং তার সাথে গুণ করব হচ্ছে নিট রপ্তানি। নিট রপ্তানি সূত্র হচ্ছে এক্স মাইনাস এম। আচ্ছা, এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে কোনটা জিডিপি এবং কোনটা জিএনপি। ঠিক আছে, আমাদের তো অবজেক্টিভে আমাকে বলবে না যে তোমার সূত্রগুলো লেখো, বা অবজেক্টিভে আমাকে বলবে না যে ব্যয় পদ্ধতিতে জিএনপি নির্ণয়ের সূত্র বলো বা হচ্ছে সংজ্ঞা বলো, এইভাবে তো বলবে না। আমাদের অবজেক্টিভে মূলত আসবে হচ্ছে যে ব্যয় পদ্ধতিতে কি কি যোগ হবে এবং আয় পদ্ধতিতে কোনটা কোনটা যোগ হবে, এইটার একটা হিসাব। তো ফার্স্টে আমাদের মনে রাখতে হবে যেটা জিএনপি এবং জিডিপির মধ্যে একটা পার্থক্য রয়েছে, খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দুটাই কিন্তু উৎপাদনের মূল্য, ঠিক আছে, উৎপাদনের বাজার মূল্যের যোগফল, কিন্তু সূত্রটার মধ্যে মানে বা এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে খুব সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে জিডিপির ক্ষেত্রে পণ্যগুলো অবশ্যই একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত হতে হবে। যেমন জিডিপির ক্ষেত্রে কিন্তু কোন রকমের আমদানি রপ্তানি যোগ বিয়োগ হচ্ছে না, আমদানি রপ্তানি জিডিপিতে কখনো আসবে না, কারণ জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন। একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যতটুকু উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, যদি এমন হয় যে আমাদের ধরো কোনো কাজিন, সে হচ্ছে বিদেশে থাকে, বিদেশ থেকে সে আমাদেরকে রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, এটা কিন্তু বাংলাদেশের দেশজ উৎপাদনে কখনো অ্যাড হবে না। ঠিক আছে, এটা দেশজ উৎপাদনে অ্যাড হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার যে দেশজ উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র দেশের যে আয়টা সেটা যোগ হবে। ঠিক আছে, দেশের মানুষের কাজ করে যে আয়টা হচ্ছে সেটা দেশজ উৎপাদনের ক্ষেত্রে যোগ হবে। আদার্স যে কোনো আয়, সেটা হচ্ছে এমনও হতে পারে যে বিদেশ থেকে আমি কোনো পণ্য বিদেশে হচ্ছে রপ্তানি করলাম, সেখান থেকে যে আয় হচ্ছে, এগুলো কখনো যোগ হবে না। শুধুমাত্র দেশের ভিতর উৎপাদিত পণ্যের যে লাভ হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি তে অ্যাড হবে। আর জিএনপির ক্ষেত্রে বিদেশ থেকে পাঠানো হচ্ছে রেমিটেন্স, বা বিদেশে যদি কেউ উৎপাদন করে টাকা পায়, সেগুলো সবকিছুই যোগ হবে। ঠিক আছে, মানে দেখা গেছে আমদানি রপ্তানি যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার জিডিপি এর ক্ষেত্রে না আসলেও জিএনপি এর ক্ষেত্রে অবশ্যই অ্যাড হবে। এটা আমাদের সূত্রটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ জিডিপি সূত্রটাও কিন্তু সেম, আই প্লাস সি প্লাস আই প্লাস জি। জিএনপি এর সূত্রটাও কিন্তু সেম, পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে এটা এক্স মাইনাস এমটা। এটা জিডিপি তে ছিল না, কিন্তু জিএনপি তে অ্যাড হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি জিডিপির ক্ষেত্রে শুধুমাত্র দেশের ভিতর যে উৎপাদনটা হবে এটা আমরা কাউন্ট করব, বাট জিএনপির ক্ষেত্রে বাইরের যে আমদানি রপ্তানি আছে এটাকে আমরা ধরবো। আরো বেশি ক্লিয়ার হব যখন আমি অবজেক্টিভ গুলো দাগাবো, তখন আরো বেশি ক্লিয়ার হব, এবং আজকের অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু একটু আলোচনা আছে। ঠিক আছে, ওকে। তারপরে আসছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। নিট জাতীয় উৎপাদন। কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। এনএনপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস সিসিএ অবলিক ডিসি। আচ্ছা, তার মানে নিট জাতীয় উৎপাদনটা হচ্ছে তোমার জিএনপি থেকে, ঠিক আছে, জিএনপি থেকে অবচয়জনিত ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে নিট জাতীয় উৎপাদন বা নিট ন্যাশনাল প্রোডাক্ট। তো একটা দেশের যে মূলধনী যন্ত্রপাতি থাকে বা যে জিনিসপত্রগুলো থাকে, এগুলোর কিন্তু একটা পর্যায়ে অবচয় হয়, প্রত্যেক বছর অবচয় হিসাব করা হয়। তো সেই অবচয়টা যখন হিসাব করা হয় এটাকে আমরা বলবো যে ডেপ্রিসিয়েশন কস্ট, ডিসি, অথবা সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ঠিক আছে, সিসিএ এবং ডিসি দুটাকে আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সিসিএ ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ঠিক আছে, তো জিএনপি থেকে যখন আমরা মূলধনজনিত যন্ত্রপাতির ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি বা অবচয়জনিত যে ক্ষয় আছে এগুলোকে আমরা যখন বাদ দিব, তখন আমরা পাবো হচ্ছে এনএনপি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, তারপরে আসছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়।
কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে উৎপাদিত সকল বস্তুগত অবস্তুগত দ্রব্য এবং সেবার সমষ্টিকে জাতীয় আয় বলে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ইত্যাদির সাহায্যে যে বস্তুগত অবস্তুগত দ্রব্য উৎপাদিত হচ্ছে সেগুলোর আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় পরিমাপ করার পদ্ধতি হচ্ছে 3টি, যথা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় আমরা কিভাবে নির্ণয় করব? উৎপাদন পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল বস্তুগত অবস্তুগত পণ্য ও সেবার বাজার মূল্য হলো জাতীয় আয়। জাতীয় আয় ইকুয়ালস টু মোট জাতীয় উৎপাদন মাইনাস মূলধনজনিত অ্যালাউন্স মাইনাস পরোক্ষ কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্ধৃতি প্লাস সরকারের ভর্তুকি। তার আমরা যেটা জানলাম যে উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন থেকে কিছু জিনিস মাইনাস হবে এবং যোগ হবে একমাত্র সরকারি ভর্তুকি। ঠিক আছে, তো উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যেটা হবে মোট জাতীয় উৎপাদন থেকে আমরা মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অবসরজনিত ক্ষতিটা বাদ দিব, পরোক্ষ কর বাদ দিব, হস্তান্তর পাওনা বাদ দিব এবং সরকারি প্রতিষ্ঠান চলতি উদ্ধৃত বাদ দিব, শুধু যোগ করব সরকারি ভর্তুকি। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আয় পদ্ধতিতে। এটা ভুল আছে, এটা আয় পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে কোনো দেশে পণ্য ও সেবা উৎপাদনে নিয়োজিত বিভিন্ন উপকরণ কর্তৃক অর্জিত আয় যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়। তাহলে কি বুঝলাম যে আয় পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ঠিক সেম ভাবে তোমার ওই আমরা পড়েছিলাম না যে যেটা আয় পদ্ধতি আরেকটা কোথায় পড়েছিলাম, জিএনপির ক্ষেত্রে পড়েছিলাম। জিএনপির ক্ষেত্রে সেম ব্যাপারটা আয় পদ্ধতিতে জিএনপিতে যেরকম ছিল যে উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে সেখান থেকে যে আয়টা অর্জিত হচ্ছে সেটা যোগ করে আমরা জাতীয় আয় পেতে পারি। সেম একদম মানে হচ্ছে জিএনপি এর মতো। যেমন জাতীয় আয় ইকুয়ালস টু খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর ব্যয় পদ্ধতির ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের বিভিন্ন খাতের সকল ব্যয় যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়। জাতীয় আয় ইকুয়ালস টু ব্যক্তিগত ভোগ ব্যয় প্লাস মোট অভ্যন্তরীণ সরকারি বিনিয়োগ প্লাস নিট বৈদেশিক বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়। তো এক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগত ভোগ ব্যয় যোগ হবে, পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ব্যয় যোগ হবে, নিট বৈদেশিক বিনিয়োগ যোগ হবে এবং সরকারি ব্যয়টা যোগ হবে। এটা হচ্ছে জাতীয় আয় পরিমাপ করার ব্যয় পদ্ধতি। মাথাপিছু আয় নিয়ে এখন আলোচনা করব। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। তার মানে আমরা যেটা জানলাম যে একটা দেশের মোট যে জাতীয় আয় যেটা আমরা পড়লাম সেটাকে যদি মোট জনসংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাচ্ছি মাথাপিছু আয়। অর্থাৎ প্রত্যেক মানুষে পার পার্সন কত টাকা আসলে ব্যয় করার মানে পার পার্সন আসলে কত টাকা ব্যয় করার সামর্থ্য মানুষের আছে এটা জানা যায় মাথাপিছু আয়ের মাধ্যমে। দেখো মাথাপিছু আয়ের সূত্রটা খুবই সিম্পল, সেটা হচ্ছে মাথাপিছু আয় ইকুয়ালস টু মোট জাতীয় আয় ডিভাইড বাই মোট জনসংখ্যা। এবার আমরা জানবো ব্যয়যোগ্য আয় সম্পর্কে। জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। ব্যয়যোগ্য আয় ইংলিশ হচ্ছে ডিসপোজেবল ইনকাম। তো ডিআই এটাকে হচ্ছে ডিআই দিয়ে লেখা যায়। তো ব্যয়যোগ্য আয় নির্ণয়ের সূত্রটা হচ্ছে ডিআই ইকুয়ালস টু সি প্লাস এস। ঠিক আছে, সি প্লাস এস, ডিআই ইকুয়ালস টু সি প্লাস এস। এখানে সি হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয় এবং এস হচ্ছে সঞ্চয় বা সেভিংস। তো এখানে আমরা ব্যয়যোগ্য আয় বলতে এটাই বুঝি যে একটা জনগণ টোটাল যে আয় করে সবগুলোই কি সে ব্যয় করতে পারে। আমি যদি সাপোজ আমাদের বাবা মা যারা আয় করেন তারা কি সব টাকা শুধুমাত্র নিজেদের পারপাসে ব্যয় করতে পারে না, তাকে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। এই সমস্ত জিনিস বাদ দেওয়ার পর যে টাকাটা তাদের নিজের জন্য থাকে, নিজের ভোগ ব্যয় এবং নিজের সঞ্চয়ের জন্য থাকে, তাকেই বলা হচ্ছে ব্যয়যোগ্য আয়। ঠিক আছে, তো আনুষঙ্গিক খরচ বলতে এমন না যে তোমার নিজস্ব খরচ, আদার্স যে খরচগুলো থাকে, ভ্যাট রিলেটেড খরচগুলা, ট্যাক্সের খরচগুলো, ঠিক আছে, যেগুলো আমাদের সরকারকে দিয়ে দিতে হয়। কিছু কিন্তু থাকে যে মানুষ একটা পরিমাণ আয় করার পর সেই তার কিছু পরিমাণ টাকা কিন্তু সরকারকে দিয়ে দিতে হচ্ছে ইনকাম ট্যাক্স রূপে। তো এই যে ট্যাক্স বা এই যে ভ্যাট, এই সমস্ত যে টাকাগুলো আমাদের সরকারকে দিয়ে দিতে হয়, এটা দিয়ে দেওয়ার পর যেই টাকাটা শুধুমাত্র আমাদের পার্সোনাল ভোগ ব্যয় বা আমাদের পার্সোনাল সেভিংস এর জন্য থাকে, এটাকেই বলা হচ্ছে ব্যয়যোগ্য আয়। তো ব্যয়যোগ্য আয়ের ইংলিশে আমরা জানলাম ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম ইকুয়ালস টু কনজাম্পশন প্লাস সেভিংস। আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। খুব সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ এত ডিপলি বোঝানোর কিছু নাই। ইন্টার লেভেলে কিন্তু শুধু এইটুকু বুঝলে দ্যাটস এনাফ। আর এখান থেকে নর্মালি প্রশ্ন আসে না,
তারপরে কিন্তু আমি বিগত বছরের কিছু প্রশ্ন যেগুলো হয়তো বা অন্য অন্য ইউনিভার্সিটিতে এসেছে, অন্য ইউনিভার্সিটি বলতে হয়তো বা ঢাকার বাইরের কিছু ইউনিভার্সিটি থেকে এসেছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্লাস এটা আলোচনা করলে ভিতরের যে কিছু কনফিউশন ছিল, আমার কাছে এখনো কেন জানি মনে হচ্ছে যে জিডিপি আর জিএনপির মধ্যে যারা সূক্ষ্ম পার্থক্য আছে এটা অনেকেই বুঝতে পারে না। ঠিক আছে, এটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, মানে ভৌগোলিক সীমারেখার বাইরে এবং ভিতরের উৎপাদনের যে কনসেপ্ট, এটা অনেকেই বুঝতে পারে না। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা আমি আসলে কতটুকু বুঝাতে পেরেছি। তো অবজেক্টিভ গুলো সলভ করি, হয়তো বা আমাদের কিছু প্রবলেম গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, মানে সলভ হয়ে যাবে আর কি। বলছে 1 নম্বর প্রশ্নে, নিট জাতীয় উৎপাদন হিসাব করতে মোট জাতীয় উৎপাদন থেকে কি বাদ দেওয়া হয়? নিট জাতীয় উৎপাদন কোনটা? এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। তো নিট ন্যাশনাল প্রোডাক্ট যদি আমরা হিসাব করতে চাই তাহলে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে কি বাদ দিব? তো নিট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি সূত্রটা কি? এনএনপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস ডিসি অবলিক সিসিএ। ঠিক আছে, ডিসি হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন কস্ট এবং সিসি হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা জানছি যে নিট জাতীয় উৎপাদন যদি হিসাব করতে চাই তাহলে মোট জাতীয় উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার এ। তারপরে বলছে কোনটি ব্যক্তিগত আয় বহির্ভূত? একটা হচ্ছে অবন্টিত মুনাফা, মজুরি, সুদ, লভ্যাংশ। ঠিক আছে, তো এখানে মজুরি হচ্ছে ব্যক্তিগত আয়, একটা শ্রমিকের ব্যক্তিগত আয় হচ্ছে মজুরি। সুদ হচ্ছে যে মূলধন দিচ্ছে তার ব্যক্তিগত আয়। লভ্যাংশ হচ্ছে যে শেয়ার হোল্ডার তার ব্যক্তিগত আয়। অবন্টিত মুনাফা, যে মুনাফাটা বন্টন করা হয়নি সেটা কিন্তু কারো ব্যক্তিগত আয় না। অবন্টিত মুনাফা কারো ব্যক্তিগত আয় না। তাহলে এখানে আনসার হবে অপশন এ, অবন্টিত মুনাফা। তারপরে 3 নম্বরে বলছে নিচের কোনটি জিডিপি এর বৈশিষ্ট্য? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বৈশিষ্ট্য। অবচয়জনিত ব্যয়, চূড়ান্ত দ্রব্য ও সেবা, কর, বিদেশি আয়। আচ্ছা, তাহলে আমরা যেটা জানলাম জিডিপি কিন্তু একটা দেশের চূড়ান্ত দ্রব্য ও সেবার বর্তমান বাজার মূল্যের সমষ্টি। তাহলে এটা কি হবে? এটা হবে অপশন বি, চূড়ান্ত দ্রব্য ও সেবা। 4 নম্বরে বলছে মোট জাতীয় উৎপাদনে বা জিএনপি তে কোনটি অন্তর্ভুক্ত হয় না? দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের উৎপাদন, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের উৎপাদন, দেশে অভ্যন্তরের দেশের নাগরিকদের উৎপাদন কোনোটিই নয়। আচ্ছা, ফার্স্টের থেকে আমি লাস্টের থেকে শুরু করি, ফার্স্টের থেকে আজকে শুরু করব না। ফার্স্টে হচ্ছে কোনোটিই নয়, তো এটা আনসার না। অপশন সি তে বলছে দেশের অভ্যন্তরে দেশের নাগরিকদের উৎপাদন। দেশের অভ্যন্তরে দেশের নাগরিকদের উৎপাদন জিডিপি তেও অন্তর্ভুক্ত হচ্ছে, জিএনপি তেও অন্তর্ভুক্ত হচ্ছে। ওকে, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের উৎপাদন, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের উৎপাদন জিএনপি তে অন্তর্ভুক্ত হবে কিন্তু জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? দেশের অভ্যন্তরে দেশের নাগরিকদের উৎপাদন জিডিপি এবং জিএনপি দুইটাতেই অ্যাড হচ্ছে, কিন্তু বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের মোট উৎপাদন যেটা, সেটা কিন্তু জিএনপি তে অ্যাড হচ্ছে, জিডিপি তে অ্যাড হচ্ছে না। রাইট, কারণ বিদেশে অবস্থান করছে, বিদেশে মানে দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে, তাহলে এটা জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না কিন্তু জিএনপি তে অন্তর্ভুক্ত হবে। তাহলে অপশন বি ও না। অপশন এ তে বলছে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের উৎপাদন। দেশের অভ্যন্তরে যে বিদেশি নাগরিকদের উৎপাদনটা হচ্ছে এটা কিন্তু জিডিপি তে অ্যাড হবে, জিএনপি তে অ্যাড হবে না। বিষয়টা কি ক্লিয়ার? দেশের অভ্যন্তরে মানে দেশের সীমারেখার মধ্যে যদি বিদেশি নাগরিক উৎপাদন করে এটা আমাদের জিডিপি তে বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশের উৎপাদনে অ্যাড হবে, বাট মোট জাতীয় উৎপাদন বা জিএনপি তে অ্যাড হবে না। তাহলে এখানে অ্যানসার, এখানে কোশ্চেনটা বলছে মোট জাতীয় উৎপাদনে বা জিএনপি তে কোনটি অন্তর্ভুক্ত হয় না? তাহলে অবশ্যই দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের যে উৎপাদন এটা কিন্তু জিএনপি তে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম এই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ থেকে। এইটার কনসেপ্টটা মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে, না বুঝলে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে জিএনপি এবং জিডিপির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা, জিডিপি হচ্ছে নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদন হতে হবে। এটা দেশীয় মানুষের উৎপাদন হোক আর বিদেশি মানুষের উৎপাদন হোক, ডাজন্ট ম্যাটার, অবশ্যই জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এটা যদি হয় জিএনপি, জিএনপি তে শুধুমাত্র দেশীয় নাগরিকদের উৎপাদনটা মানে শুধুমাত্র দেশের যে নাগরিক তাদের উৎপাদনটাই অ্যাড হবে। এই জন্য দেশের অভ্যন্তরে যে বিদেশি নাগরিক আছে তারা যদি কোনো কিছু উৎপাদন করে এটা মোট জাতীয় উৎপাদনে বা জিএনপি তে বা গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করেছি বোঝানোর, জানি না কতটুকু পেরেছি।
তার পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। জাতীয় আয়ের হিসাব করতে কোন ধরনের শ্রম অন্তর্ভুক্ত হয় না? উচ্চ মজুরি হয়, স্বল্প মজুরি এটা হয়, শারীরিক শ্রমও অন্তর্ভুক্ত হয়, বা স্বেচ্ছায় শ্রম। স্বেচ্ছায় শ্রম কখনো অন্তর্ভুক্ত হবে না, কারণ স্বেচ্ছায় শ্রমের যে কোনো ভ্যালু নাই এবং এটার কোনো বিনিময় মূল্য নাই, এজন্য এখানে হবে অপশন ডি। ঠিক আছে, তারপরে বলছে মোট দেশজ উৎপাদনের নিচের কোনটি বাদ দেয়া হয়? বিদেশ হতে প্রাপ্ত আয়, দেশজ আয়, বিদেশি আয়, সরকারি আয়। ঠিক আছে, তো এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। 4 নম্বরের মধ্যে 6 নাম্বারটাও গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো মোট দেশজ উৎপাদন থেকে কোনটি বাদ দেয়া হবে, মানে কোনটি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে অন্তর্ভুক্ত হয় না। প্রথমে বলছে বিদেশ হতে প্রাপ্ত আয়, না আমরা নিচের থেকে যাই, হ্যাঁ নিচের থেকে শুরু করি। প্রথমে ডি নাম্বারে বলছে সরকারি আয়। তো সরকারি যে আয়টা, এটা কিন্তু দেশের মধ্যে আয়টা হচ্ছে না, সরকার তো দেশের মধ্যে থেকে বিভিন্নভাবে ট্যাক্স হোক ভ্যাট হোক বিভিন্নভাবে আয় করছে, তো সরকারের যে আয়টা এটা কিন্তু অবশ্যই জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। তারপরে বলছে বিদেশি আয়, বিদেশি কোনো ব্যক্তি যদি আমাদের দেশে থেকে কোনো পণ্য উৎপাদন করে, এটা কিন্তু অবশ্যই মোট দেশজ উৎপাদন বা জিডিপি তে অ্যাড হবে। বিদেশি নাগরিক সে যদি দেশে থেকে কোনো পণ্য উৎপাদন করছে আমাদের বাংলাদেশের মধ্যে থেকে, ধরো ঢাকায় ইপিজেড অঞ্চলগুলো থেকে সে পণ্য উৎপাদন করছে, এটা কিন্তু জিডিপি তে অ্যাড হবে। তারপরে বলছে দেশজ আয়, দেশজ আয় বলতে বোঝাচ্ছে দেশের নাগরিক যদি দেশে বসে কোনো কিছু আয় করে বা কোনো পণ্য উৎপাদন করে, এটা কিন্তু অবশ্যই জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। বিদেশ হতে প্রাপ্ত আয়, বিদেশ হতে প্রাপ্ত আয় যদি আমরা বুঝি তাহলে আমরা এটাকে বলবো রেমিটেন্স। বিদেশ থেকে একটা জিনিস আমরা পাচ্ছি, হোক এটা অন্য কোনো ভাবে, হোক এটা রেমিটেন্সের মাধ্যমে, হোক এটা ঋণ বা সামহা অন্য কোনো কিছু। এই যে বিদেশ হতে প্রাপ্ত আয়, এটা কিন্তু কখনোই জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে আয়টা আসছে, রাইট? বাইরে থেকে আয় আসছে, এই দেশের মধ্যে উৎপাদন হয়নি। এজন্য এখানে মোট দেশের উৎপাদনে বিদেশ হতে প্রাপ্ত আয়টা বাদ যাবে বা অ্যাড করা হবে না। ঠিক আছে, তারপরে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিট জাতীয় আয় পরিমাপে পরিমাপে নিম্নলিখিত কোনটি বাদ দেয়া হয়? আচ্ছা, নিট জাতীয় আয়, নিট রপ্তানি, মূলধন জনিত ব্যয়, সুদের হার, মজুরি। তো নিট জাতীয় আয় হচ্ছে এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম। তো নিট বললে আমরা বুঝতে পারবো যে অবচয়জনিত ব্যয়টা বাদ দেওয়া হয়, নিট মানে অবচয়জনিত ব্যয়টা বাদ, তাহলে এখানে হবে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে প্রকৃত জাতীয় আয়ের হিসাব করা হয় স্থির চলতি বছরে, পরিবর্তনশীল চলতি বছরে, ব্যবসায়িক বছরে, স্থির আর্থিক বছরে। এখানে আনসারটা হবে স্থির চলতি বছরে। ঠিক আছে, ওকে, তো এই ছিল আজকে আমার শেষ ক্লাস, মার্কেটিং এর লাস্ট লেকচার। তো আমি স্লাইড শেয়ারটা অফ করে ফেলি। ওকে, আমি চেষ্টা করেছি, এটা একটা ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার ছিল, কিন্তু আমাদের এখান থেকে কোনো ম্যাথ অবশ্যই আসবে না, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সূত্রগুলো শুধুমাত্র আমি জানিয়েছি, কারণ সূত্রে যে কম্পোনেন্ট গুলো আছে এটা আমাদের মনে রাখতে হবে, কারণ অবজেক্টিভ এভাবে প্রশ্ন আসে যে কোনটি অ্যাড করতে হবে কোনটি বাদ দিতে হবে, এই টাইপের প্রশ্ন নর্মালি আসে, এই জন্য সূত্রগুলো দেয়া। আমি চেষ্টা করেছি তোমাদের এতক্ষণ পর্যন্ত যে আমাদের এতগুলো একটা জার্নি গিয়েছে, টোটাল 12টা ক্লাস আমি তোমাদের নিয়েছি, আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার পয়েন্ট গুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার। তারপরে যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, দেখা গেছে যে সামনাসামনি কথা বললে তোমাদের প্রবলেম গুলো আমি আরো ভালোভাবে বুঝতে পারতাম, বা আমার পড়ানোটা তোমরা ভালোভাবে বুঝতে পারতা, কোয়েশ্চেন করতে পারতা, যেটা রেকর্ডেড ক্লাসটা আলটিমেটলি পসিবল হয় না, রাইট? তো এই জন্য আসলে হয়তোবা অনেকে অনেক প্রবলেম ফেস করেছো। আমি আশা করবো যে তোমরা ঠিক মতো লেখাপড়া করো, বিভিন্ন বই আছে, অ্যাডমিশনের বিভিন্ন বই বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো দেখো, ক্লাস দেখো, আরো অনেক ক্লাস আছে ইউটিউবে, সেগুলো দেখতে থাকো। প্লাস নিজেদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নাও, যেন নিজেকে একটা ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হিসাবে দেখতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমি সবার জন্য দোয়া করি, যে যেমন পরিশ্রম করছো সে যেন সেরকম ফল পাও। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যে এই 12টা লেকচার ধরে, এত বড় একটা জার্নি ধরে আমাকে দেখার জন্য এবং আমার ক্লাসটা করার জন্য এবং আমাকে ভালোবাসার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। তো এই সিজনের মতো মার্কেটিং জার্নি এখানেই শেষ হচ্ছে, পরবর্তী সিজনে হয়তোবা তোমাদের সাথে দেখা হবে না, নতুন আমাদের কিছু ছাত্রছাত্রী আসবে, তাদেরকে চেষ্টা করব এইভাবে সেবা দেওয়ার, বা চেষ্টা করবো যেন আমার ক্লাসের মানটা আরো একটু ভালোভাবে করা যায় বা আরো একটু মানটা বাড়ানো যায়। ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবা।
আর হচ্ছে কি বলবো তোমাদেরকে, আসলে তো ভার্চুয়াল স্টুডেন্ট, তোমাদের সাথে কারোর নাম জানি না, চিনি না কে আমার ভিডিও দেখছো বা কে প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়েছো বা কে আসলে ফ্রি ক্লাস করছো, কিছুই জানি না। তো সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের এবং পরিবারের দায়িত্ব নিবা। আশা করছি তোমরা তোমাদের পরিশ্রম মতো একটা ভালো পাবলিক হোক, প্রাইভেট হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা ভালো জায়গায় ভর্তি হবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এবং এই সিজনের মার্কেটিং ক্লাস এখানেই শেষ করছি। হয়তোবা আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো, তখন দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।